F-47 নাম শুনেছেন? বিশ্বের একমাত্র ষষ্ঠ প্রজন্মের সুপার স্টেলথ যুদ্ধবিমান ময়দানে নেমে গেছে এবং এটি পুরো বিশ্বের জন্য অনেক বড় একটি বিষয়। এর কারণ হলো এই মুহূর্তে F-22 র্যাপ্টার বিশ্বের ১ নম্বর যুদ্ধবিমান এবং এটি ১৯৯৭ সাল থেকে মার্কিন বাহিনীদের জন্য কাজ করছে এবং আজ পর্যন্ত ২৯ বছর হতে চলল বিশ্বের কোনো দেশ নেই এমন যারা এর সমকক্ষ কোনো যুদ্ধবিমান তৈরি করতে পেরেছে। আর এই যুদ্ধবিমানের টক্কর দেওয়ার মতো কিছু তৈরি করতে চীন ও রাশিয়ার এখনও পর্যন্ত অন্তত ৫ বছর সময় লাগবে। আপনি ভাবুন, আমেরিকা এটিকে প্রতিস্থাপন বা রিপ্লেস করবে F-47 দিয়ে। এই থেকে আপনি ধারণা করুন যে F-47 কতটা বিপজ্জনক আর কতটা উন্নত জিনিস। আমেরিকা একে ময়দানে নামাচ্ছে মানে আমেরিকা কমপ্লিট ডমিনেশন মোডে যেতে চলেছে। কিন্তু এই যুদ্ধবিমানে এমন কি আছে, কেন এটি ইতিমধ্যে বিশ্বের ১ নম্বর যুদ্ধবিমান হয়ে উঠেছে এবং কেন বলা হচ্ছে যে আগামী ৩০ বছর পর্যন্ত বিশ্বে কেউ একে টক্কর দিতে পারবে না? তো এই সব বিষয়ে আমি আপনাকে বলবো, তবে আগে খবরটি জেনে নিন। আপনি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন রিপোর্ট সামনে এসেছে যে মার্কিন বিমান বাহিনী এই সময়ে F-47 এর সিক্রেট টেস্টিং করছে এরিয়া 52 এর ভেতরে, যা আমেরিকার সবথেকে গোপনীয় এয়ারবেস এবং এটি আমেরিকার নেভাদা রাজ্যে অবস্থিত। এই এয়ারবেস সম্পর্কে গত ৫০ থেকে ৬০ বছর ধরে এই গুজবও প্রচুর আছে যে এখানে এলিয়েনদের আমেরিকা ধরে রেখেছে। যাই হোক, আপাতত ওখানে F-47 এর সিক্রেট টেস্টিং করা হচ্ছে। আর সবথেকে বিশেষ ব্যাপার হলো আমেরিকা একটি নয়, দুটি F-47 এই সময়ে ওড়াচ্ছে। কেন? দুটি আলাদা আলাদা ইঞ্জিনের সাথে। এদের দুটি বড় ইঞ্জিন কোম্পানি আছে, জেনারেল ইলেকট্রিক আর দ্বিতীয়টি হলো প্র্যাট অ্যান্ড হুটনি। জেনারেল ইলেকট্রিক তৈরি করেছে XA-102 ইঞ্জিন, প্র্যাট অ্যান্ড হুটনি তৈরি করেছে XA-103 ইঞ্জিন। আর এই দুটো ইঞ্জিনের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। এই কারণে দুটি ইঞ্জিনকে আলাদা আলাদা F-47 যুদ্ধবিমান লাগিয়ে উড়িয়ে টেস্টিং করা হচ্ছে আমেরিকার তরফ থেকে। এবং আপাতত প্রথম টেস্টিং এই দুটি ইঞ্জিনে এখানে চমৎকার ফলাফল দিয়ে দিয়েছে তাদের। কিন্তু দুটো আলাদা ইঞ্জিনের সাথে আমেরিকা কেন টেস্ট করছে? আপনি হয়তো ভাবছেন যে একটি ইঞ্জিন তৈরি করতে তো বিলিয়ন বিলিয়ন টাকা লেগেছে, দুটি ইঞ্জিন দিয়ে টেস্ট করে এরা কি বের করতে চাইছে? তো দেখুন, যদি F-47 ভারত তৈরি করত বা ধরুন চীন তৈরি করত বা বিশ্বের অন্য কোনো দেশ তৈরি করত, তবে একটি ইঞ্জিন দিয়ে টেস্টিং করলে কাজ হয়ে যেত। কিন্তু মার্কিন বিমান বাহিনী বিশ্বের আলাদা আলাদা এলাকায় আলাদা আলাদা জলবায়ুতে আলাদা আলাদা তাপমাত্রায় কাজ করে। এই কারণে এদের আলাদা ইঞ্জিনের সাথে টেস্টিং করে দেখতে হবে যে কোন ইঞ্জিনটি আলাদা আলাদা পরিস্থিতি সহ্য করার জন্য বেশি ভালো হবে। কারণ F-47 মার্কিন যুদ্ধজাহাজেও মোতায়েন হবে, সমতলে এমনকি পার্বত্য এলাকাতেও মোতায়েন হবে, আবার জঙ্গলেও। সব ধরনের তাপমাত্রা সহ্য করার ক্ষমতা বা ক্যাপাবিলিটিদের থাকতে হবে। আর এটাই হলো এর কারণ যে দুটি আলাদা কোম্পানি থেকে আলাদা আলাদা ইঞ্জিন তৈরি করিয়েছে এবং তারপর সেটিকে লাগিয়ে টেস্ট করা হচ্ছে যে কোনো ইঞ্জিন অল ওয়েদার কন্ডিশনের জন্য পারফেক্ট হবে। যাই হোক, যারা জানেন না তাদের বলে রাখি, যখন F-22 র্যাপ্টার ১৯৯২ সালে এর তৈরি করে টেস্টিং শুরু করেছিল, তখন এরা দুটি ইঞ্জিনের সাথে F-22 র্যাপ্টারেরও টেস্ট করেছিল। সেই সময় তো দুটি আলাদা আলাদা যুদ্ধবিমান তৈরি হয়েছিল। যুদ্ধবিমানও আলাদা ছিল, ইঞ্জিনও আলাদা ছিল। শুধু এবার যুদ্ধবিমান এক, কিন্তু ইঞ্জিন আলাদা। সেই ভিডিও আমি আপনাকে অন্য কোনো ভিডিওতে বানিয়ে বলবো। সেটি F-22 র্যাপ্টার তৈরি খুব মজার একটি গল্প আছে। আপাতত F-47 এর কথা বলি। এই বছরের শেষ নাগাদ এর ইঞ্জিন ইত্যাদি টেস্টিং শেষ করে নেওয়া হবে, এমনকি আগামী বছরের মাঝামাঝি অর্থাৎ ২০২৭-এর জুন থেকে জুলাইয়ের মধ্যে এর সমস্ত টেস্ট কমপ্লিট করে মার্কিন বাহিনীতে একে অন্তর্ভুক্ত করা শুরু করে দেবে আমেরিকা। তবে তাদের তথ্য মতে আগামী ২০৩২ সালের মধ্যে আমেরিকার পরিকল্পনা আছে যে ১৭০টি F-47 বানিয়ে বিমান বাহিনীকে দিয়ে দেওয়া হবে এবং এটি শুরুর দিকে অর্ডার। ১৭০টির অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। এগুলো যখন ডেলিভারি হয়ে যাবে তারপর আরও অর্ডার প্লেস করবে আমেরিকা। কিন্তু এবার কথা বলি F-47 এর গুণাবলী এবং ত্রুটি নিয়ে। তো এর সব থেকে বড় বৈশিষ্ট্য হতে চলেছে সুপার স্টেলথ ফিচার্স। আসলে F-35 একটি স্টেলথ যুদ্ধবিমান, আপনারা জানেন। তারপর তার উপরে আসে F-22 র্যাপ্টার, যা একটি স্টেলথ প্লাস এয়ারক্রাফট। তারপরে আসবে এই F-47, যা হবে একটি স্টেলথ প্লাস প্লাস এয়ারক্রাফট, অর্থাৎ এমন স্টেলথনেস এতে থাকবে যা বিশ্ব আজ পর্যন্ত দেখেনি।
আর বিশেষ ব্যাপার হলো এই যুদ্ধ বিমানের ইঞ্জিন যেটাই লাগুক, দুটি পাওয়ার অন্তত এতটাই যেটি সুপার ক্রুজও করতে পারে আফটার বার্নার ছাড়াই। যদিও এই গুণটি নতুন কিছু নয়, F-22 র্যাপটার প্রথম এয়ারক্রাফট ছিল যেটি এটি অর্জন করেছিল, এবং তারপর F-47 হবে দ্বিতীয়, যেটা সর্বোচ্চ গতি হবে 2 থেকে 2.5 ম্যাক, অর্থাৎ 2400 থেকে 3000 কিলোমিটার প্রতি ঘন্টার সর্বোচ্চ গতি হবে। আর এর রেঞ্জের কথা বললে F-35 বা বাকি যত যুদ্ধ বিমান আছে তাদের রেঞ্জ 1500 থেকে 1800 কিলোমিটার, কিন্তু এর রেঞ্জ হবে 1800 থেকে 2000 কিমির আশেপাশে, অর্থাৎ রেঞ্জের সামান্য পরিবর্তন আসতেই চলেছে। তবে মূল পরিবর্তন আসবে এর ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমে। এর ভেতরে নতুন সেন্সর ফিউশন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, নেক্সট জেনারেশন সেন্সর লাগানো হবে এতে, যার ফলে এই এয়ারক্রাফট এক প্রকার অপরাজয় হয়ে উঠবে। কিন্তু সবথেকে বিশেষ বিষয় হলো এটি এক প্রকার ড্রোন অপারেট, এমনকি কন্ট্রোলার হিসাবে কাজ করবে। অর্থাৎ এটি যখন উড়ান দেবে তখন এর সাথে 4 থেকে 6টি স্টেলথ ড্রোন উড়বে, যেগুলো সব মিসাইল সজ্জিত থাকবে, এমনকি সেই সব ড্রোন পাইলট কন্ট্রোল করবে। অর্থাৎ একটি কমান্ড সেন্টারের মতো কাজ করবে এটা। আর গোয়েন্দাগিরি করার জন্য বিশেষ ইলেকট্রনিক সরঞ্জাম এতে লাগানো হয়েছে। অর্থাৎ এর স্টেলথ প্লাস প্লাস ফিচারে ব্যবহার শুধু শত্রুর এলাকায় ঢুকে চুপচাপ হামলা করার জন্য হবে না, বরং শত্রুর এলাকায় ঢুকে তার গোয়েন্দাগিরি করার জন্য একটি বড় পরিসরে ব্যবহার করা হবে। অন্যদিকে এর যা বডি স্ট্রাকচার সেটি হবে টেললেস, মানে লেজহীন। অর্থাৎ বেশিরভাগ যুদ্ধ বিমানে আপনি পেছনে ছোট্ট একটি লেজ দেখবেন, এতে একদমই লেজ থাকবে না, এটি একটি টেললেস এয়ারক্রাফট হবে। আর যে কারণে এটি আকাশে খুবই ক্ষিপ্র হতে চলেছে। অর্থাৎ সব মিলিয়ে দেখলে এটি বেটার ডিজাইন, বেটার স্টেলথনেস, বেটার উইপন প্যাকেজ এতে আছে। হ্যাঁ, এর জন্যই আমেরিকা স্পেশাল নতুন মিসাইল বানাচ্ছে, যা MRM এর নেক্সট জেনারেশন মিসাইল হতে চলেছে, এবং এয়ার টু এয়ার মিসাইল তো তৈরি করিয়ে নেওয়া হয়েছে। এয়ার টু গ্রাউন্ড নেক্সট জেনারেশন মিসাইল ক্রাশ দ্রুতগতিতে চলছে। আমেরিকার পরিকল্পনা ছিল 2029 সালের মধ্যে এই এয়ার টু গ্রাউন্ড নেক্সট জেনারেশন মিসাইল যেন রেডি করে নেওয়া যায়। কিন্তু এবার চলে আসি সব থেকে প্রধান বিষয়ে, যা নিয়ে আমেরিকা গত 30 বছর ধরে চিন্তিত। আসলে তারা স্টেলথ অস্ত্র তো অনেক তৈরি করেছে, কিন্তু কোনোটিই কস্ট ইফেক্টিভ, মানে সাশ্রয়ী প্রমাণিত হয়নি। অর্থাৎ সব এয়ারক্রাফট, সব অস্ত্রই দামি, চালানো দামি, তারপর মেরামত রক্ষণাবেক্ষণ তো আরও দামি হয়ে পড়ে। এই কারণে এই এয়ারক্রাফটকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি যথেষ্ট কস্ট ইফেক্টিভ হয়। অর্থাৎ কেনাতেও আমেরিকা সস্তা পড়বে, তারপর এটি চালানোতেও সস্তা হবে, অর্থাৎ যথেষ্ট ফুয়েল এফিসিয়েন্ট হবে। এবং তারপর যে সব থেকে বড় সমস্যাটা আসে, স্টেলথ যুদ্ধবিমান আপনি ওড়ানোর পর ফেরত নিয়ে আসুন, তখন স্টেলথ কোটিং আপনাকে পরিবর্তন করতে হয়, পুনরায় লাগাতে হয়, মেনটেনেন্স করতে হয়। সেই খেলা এখানে কিন্তু থাকবে না। এর স্টেলথ কোটিং F-22 র্যাপটারের তুলনায় 100 গুণ বেশি টেকসই হতে চলেছে। হ্যাঁ, এত বড় পরিবর্তন আসবে যে কারণে মেনটেনেন্স অনেক সাশ্রয়ী হবে। আর এই ফিচারগুলো থেকে আপনি বুঝে গেছেন যে কেন এই এয়ারক্রাফট আগামী 30 বছর শাসন করার জন্য তৈরি করা হচ্ছে। লিটারালি এটি এয়ার স্পেসকে ডোমিনেট করবে, এবং এর সমকক্ষ একটি ষষ্ঠ প্রজন্মের এয়ারক্রাফট তৈরি করতে বিশ্বের এখনও কয়েক দশক সময় লাগবে। যেটাই হোক, আপনারা আমার কথা শুনে বুঝে গেছেন যে আমেরিকা আজকের দিনে কেন সুপার পাওয়ার, কেন সবার থেকে এগিয়ে। কেননা আমরা যেটা সামনের দিনে ভাবি সেটা তারা অলরেডি করে নিয়েছে। ওদের ভাবনা চিন্তা আজ থেকে 20 বছর আগের, সেই জন্য তারা আমাদের থেকে বেশি শক্তিশালী, আমাদের থেকে বেশি এগিয়ে। যেটাই হোক, কেমন লাগলো এদের স্টেলথ সব থেকে ঘাতক ফাইটার জেট সম্পর্কে শুনে? এর উপর আপনাদের মতামত আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।